আমি আপনাদের ধারণা দিতে চেয়েছিলাম স্পট জাস্টিস, হট জাস্টিস, শর্ট জাস্টিস, ডার্ক জাস্টিস অ্যান্ড ডিপ জাস্টিস বিষয়ে। এই বিষয়ে পুরোপুরি সমস্ত বক্তব্য একদিনে দেওয়া সম্ভব না। আপাতত আপনাকে শুরু করছি, আপনি শুনুন শর্ট জাস্টিস নিয়ে। শর্ট জাস্টিস হচ্ছে বেশ কিছু অপরাধ, হত্যা, রেপ, বড় মাদক চোরাচালান, অস্ত্র, সশস্ত্র যুদ্ধ, এইসবের ক্ষেত্রে আপাতত বাংলাদেশে ডেড ইস্যু হচ্ছে, একবার বার্নিং ইস্যু হচ্ছে রেপ কেস। রেপ হচ্ছে কোথায়? দেশের সব জায়গায়। রেপ হচ্ছে কাদের উপরে? সব বয়সের মেয়েদের উপরে, এমনকি ছেলেদের উপরে। তাহলে এই ক্ষেত্রে আপনি যদি প্রচলিত আইন এবং তার বিধিবিধান মানতে যান, তাহলে আপনাকে কয়েক মাস থেকে শুরু করে কয়েক বছর, এমনকি কয়েক দশক পর্যন্ত অপেক্ষা করা লাগবে। আমার কথা হচ্ছে, হ্যাঁ, প্রচলিত বিধিবিধান আপনি ঠিক রাখেন, অসুবিধা নাই, অথবা এটা অ্যামেন্ড করেন, সেটা তো কোনো সমস্যা নাই। দিস ইজ নট কোরআনিক ল, দিস ইজ নট আল কোরআন। Quran cannot be amended, but any act, ordinance, or any laws of the countries can be amended at any time, anywhere. অর্থাৎ আমার সংসদ সদস্যরা যদি সম্মত হন, সরকার যদি সম্মত হন, যে কোনো সময় এটা সংশোধন করতে পারেন। তো স্পট জাস্টিসের ক্ষেত্রে যেটা হতে পারে, যেমন রামিসা হত্যা হলো, এরকম হত্যা কিন্তু প্রতি বছরই হচ্ছে। প্রতি বছর হত্যা হচ্ছে, রেপ হচ্ছে, রেপের পরে হত্যা হচ্ছে, খণ্ডিত বিখণ্ডিত লাশ পাওয়া যাচ্ছে, বিগলিত লাশ পাওয়া যাচ্ছে, এরপরে প্রচলিত বিধিবিধানের আওতায় চলে যাচ্ছে। এবং ওই হত্যার পরে, ওই রেপের পরে হচ্ছে কি, বিশাল মিছিল, মিটিং, প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিশোধ ইত্যাদি হচ্ছে। আর সরকার ওই আসামিকে বাঁচানোর জন্য, ওই ক্রাউডকে মানে ঠেকানোর জন্য হাজার হাজার সেনাবাহিনী, পুলিশ, অন্যান্য এজেন্সি বেশ কিছু খরচ করছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পিছনে খরচ করছে। এত ঢাকঢোল পিটিয়ে একজন অপরাধীকে সেভ করার কোনো দরকার নেই। স্পট জাস্টিস সিস্টেম সম্বন্ধে আমি বলছি, হ্যাঁ, রামিসাকে যে রেপ করেছে, খুন করেছে, বিষয়টা দিবালোকের মতো সত্য, সমস্ত কিছু পরিষ্কার, স্বীকৃত, প্রমাণিত। সুতরাং সেখানে কি করতে হবে? সেখানে পুলিশ গিয়ে সাথে সাথে অ্যাডভান্স দেখার সাথে সাথে উইদিন আওয়ার্স একটা চার্জশিট রেডি করে দিবে, ডিপেন্ডিং আপন দ্য এফআইআর। চার্জশিট যে রেডি হলো, চার্জশিট সাবমিট হবে, চার্জশিট অ্যাডমিটেড হবে। চার্জশিট যে অ্যাডমিটেড হবে, ট্রায়াল জাজ, সেক্ষেত্রে আসতে হবে হট জুডিশিয়াল সিস্টেম, হট জাস্টিস। আমি যেটা টার্মটা ইউজ করছি, হট জাস্টিস। জুডিশিয়ারিতে এমন একটা টিম থাকবে, যে কোনো এই জাতীয় অপরাধ হলে হট জাস্টিস ডিভিশন ওই স্পটে চলে যাবে। স্পটে গিয়ে পুলিশের চার্জশিট দেখবে, সামনেই একেবারে অডিয়েন্সের সামনে, জনগণের সামনে বিচারক তার চেয়ার নিয়ে বসে থাকবেন এবং বিচারকের সামনে প্রয়োজনীয় সাক্ষী সবাই দেবে। এই যে রামিসা হত্যার কেস তো হাজার হাজার সাক্ষী, এত সাক্ষীর দরকার নাই। 5 জন 7 জন 10 জন সাক্ষী নিয়ে প্রিন্ট আউট করেন, ঠিক আছে? প্রিন্ট আউট করেন। ডিএনএ টেস্টের বিষয়ে এক মন্ত্রী বললো যে ডিএনএ টেস্ট করতে হবে। যেখানে সব কিছু প্রমাণিত, সেখানে তো ডিএনএ টেস্টের দরকার নেই। যেখানে সন্দেহ থাকে, সেখানে ডিএনএ টেস্ট করবেন। আর ডিএনএ টেস্টে যদি বাধ্যবাধকতা থাকে আপনার এখানে, ডিএনএ টেস্টের মেশিন আপনাকে ভ্রাম্যমান করতে হবে। ডিএনএ টেস্টের মেশিন ভ্রাম্যমান করে এই জায়গায় আনতে হবে। ডিএনএ টেস্টের মেশিন ভ্রাম্যমান করে এই জায়গায় এনে ডিএনএ টেস্ট করে ওটা প্রুভ করতে হবে যে হ্যাঁ, এই ব্যক্তি দ্বারা এটা হত্যা হয়েছে, এই ব্যক্তির দ্বারা এটা রেপ হয়েছে। তাহলে জুডিশিয়ারি আসলো, পুলিশ আসলো, পুলিশ সাক্ষী সমস্ত উপস্থাপন করলো, জজ সাহেব সাক্ষী রেকর্ড করলো। এখন আপনি সব কাজে এআই ব্যবহার করছেন, সব কাজে নেটের সুবিধা নিচ্ছেন, সব কাজে 5G 4G সুবিধা নিচ্ছেন, আধুনিক যুগের সমস্ত সুযোগ সুবিধা আপনি নিচ্ছেন। আপনি এআই এর কাছে এটা ইনপুট করেন যে হ্যাঁ, এই ঘটনা ঘটেছে, সাক্ষীরা এই বলেছে, হোয়াট উইল বি দ্য জাজমেন্ট। এআই কি করবে? ওই মামলা চুলচেরা বিশ্লেষণ করে কি করবে? আপনার আসামিকে হয় যাবজ্জীবন নয় ফাঁসি দিবে। এনাফ। ফাঁসি দিতে কতক্ষণ লাগছে? 24 ঘন্টা লাগছে। এই 24 ঘন্টার সাথে সাথে আমার ধারণা 24 ঘন্টা পার হবে না। একজন আসামিকে ফাঁসি দিতে 24 ঘন্টা পার হবে না। যদি ওখানে বিচার প্রক্রিয়ার কথা থাকে, তাহলে কি হবে? বিচার প্রক্রিয়া বলা হচ্ছে কি 15 দিনের মধ্যে চার্জশিট দিতে হবে। আরে বাবা, 15 দিনের মধ্যে চার্জশিট দিতে হবে কখন থেকে? ঘটনা ঘটার 15 দিনের মধ্যে চার্জশিট দিতে হবে। তো ঘটনা ঘটার যদি সাথে সাথে চার্জশিট দেওয়া যায়, আইনে কোনো বাধা নাই। বিচারের ক্ষেত্রে বলা হচ্ছে কি 90 দিনের মধ্যে বিচার করতে হবে।
180 দিনের মধ্যে বিচার করতে হবে। তো 180 দিন কেন আমি অপেক্ষা করব? আজকে চার্জশিট পেয়েছি, আজকে বিচার করব। স্পটে চার্জশিট পেয়েছি, স্পটেই বিচার করব। জজ সাহেব ওখানে জাজমেন্ট দিয়ে দিবে। ধরে নিলাম আসামের ফাঁসি হলো। ফাঁসি হওয়ার পরে কি রায় দিতে হবে। 3 দিনের মধ্যে জাজমেন্টের কপি পাঠাতে হবে হাইকোর্টে। আপনার 3 দিনের মধ্যে পাঠাতে হবে। এখন পাঠালে সমস্যা কোথায়? অনলাইনের যুগ। আপনার হাইকোর্টে একটা ডিভিশন থাকবে, হট জুডিশিয়াল সিস্টেমের হাইকোর্ট ডিভিশন, হট জাস্টিস থাকবে সেখানে। সাথে সাথে আপনি নেটের মাধ্যমে সেই সংশ্লিষ্ট শাখায় পাঠিয়ে দিলেন। জজ সাহেব দেখলেন, হাইকোর্টের জজ সাহেব দেখলেন, দেখার পরে উনি আবার এআই প্রযুক্তি ব্যবহার করলেন যে হ্যাঁ, ওয়েদার দ্য জাজমেন্ট ইজ কারেক্ট অর নট। যদি জাজমেন্ট কারেক্ট হয় কনফার্ম করলেন, এআই প্রযুক্তি কনফার্ম করে 5 মিনিটের মধ্যে আপনাকে ডিসিশন দিয়ে দিবে। আপনি যত বড় সমস্যা দেখান না কেন, 5 মিনিটের মধ্যে ডিসিশন দিয়ে দিল। অর্থাৎ পরের দিনে আপনি সময় নেন। পরের দিন সময় নিলে হাইকোর্ট ওটা অ্যাপ্রুভ করলো। হাইকোর্ট অ্যাপ্রুভ করার সাথে সাথে এটা আপনি সোমোটো পাঠিয়ে দিলেন চিফ জাস্টিসের কাছে আপিলেট ডিভিশনে। আপিলেট ডিভিশন আবার এআই প্রযুক্তি নিল, অথবা নিজের কমন সেন্স অ্যাপ্লাই করলো। আপিলেট ডিভিশন তো এখন 5 জন 7 জন 3 জন করে বিচারক বিভিন্ন বেঞ্চে বসে। তারা সিদ্ধান্ত নিলেন হ্যাঁ, দ্য জাজমেন্ট অফ দ্য লোয়ার কোর্ট, জাজমেন্ট অফ দ্য আপিলেট কোর্ট ইজ অলমোস্ট কারেক্ট। আপনি কনফার্ম করলেন, চিফ জাস্টিস কনফার্ম করলেন। এরপরে কি আসামের একটা জায়গা থাকে প্রেসিডেন্টের কাছে ক্ষমা ভিক্ষা। প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলো, প্রেসিডেন্ট অটো বললো এটা হ্যাঁ রেপ কেস নামঞ্জুর। 1 থেকে 2 দিন, 2 থেকে 3 দিন, সর্বোচ্চ 7 দিনের মধ্যে এই আসামির ফাঁসি কার্যকর হয়ে যাবে। সেখানে আপনারা এত দরদ কেন? অর্থাৎ এই প্রক্রিয়ায় কি হচ্ছে? শর্ট টাইমে জাস্টিস হচ্ছে, স্পটে গিয়ে জাস্টিস হচ্ছে, হট জুডিশিয়ারি এটা ডিল করছে এবং এটা শর্ট টাইমে হচ্ছে। তারপরে কি ডেডলি হচ্ছে, একবারে ভয়াবহ হচ্ছে। ওই জায়গাতে যদি রায়টা কার্যকর করা হয়, অর্থাৎ যে এলাকায়, যে গ্রামে, যে শহরে, যে পাড়ায় বা যে মহল্লায় রেপ হয়েছে, হত্যা হয়েছে, সে এলাকায় রায়টা কার্যকর করতে হবে। যদি সেটা মৃত্যুদণ্ড হয়, মৃত্যুদণ্ড যদি সেখানে উন্মুক্ত জায়গায় করেন, আপনার সমস্যা কোথায়? যদি বলেন আইনে হ্যাঙ্গিং আছে, আপনি ওখানে হ্যাঙ্গিং করেন। হ্যাঙ্গিং করার জন্য এত আয়োজন দরকার নাই, গাছের ডালে হ্যাঙ্গিং করেন, আইনের মাধ্যমে হ্যাঙ্গিং করেন। আপনি রায় উল্লেখ করে দেন, গাছের ডালে টাঙিয়ে ঝুলিয়ে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আপনি বলেন হ্যাঁ গুলি করে, তার মাথায় গুলি করে রায় কার্যকর করা হবে, ওখানে হত্যা করেন। হত্যা করলে কি হচ্ছে? ওই এলাকার, ওই জেলার, ওই মহল্লার, ওই পাড়ার, ওই ডিভিশনের পুরো সন্ত্রাসীরা, পুরো যারা ধর্ষণ মনোভাব সম্পূর্ণ সবাই তারা নিস্তব্ধ হয়ে যাবে যে ফার্দার যদি কেউ কোনো অপরাধ করে, their fate shall enjoy the same facilities or they shall suffer in the same way. তাহলে কি হচ্ছে? আপনি স্পট জাস্টিস করেন, ইন দ্য স্পট, উইদিন শর্ট টাইম, হট ডিভিশন অফ দ্য জুডিশিয়ারি সেখানে উপস্থিত হোক। হ্যাঁ, এরপরে আপনার ডেডলি, ব্লাইন্ডলি, শার্পলি এই বিচারগুলি করেন। সেখানে যদি আপনার আইনের কোনো ব্যত্যয় ঘটে, সামান্য যদি কোনো সমালোচনা হয়, সেটা সহ্য করেন। কিন্তু এই দাবিকে প্রতিষ্ঠিত করতে গিয়ে হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক যখন মিছিল মিটিং করছে, তাদের উপর তো আপনার পুলিশ গুলি করছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী গুলি করছে। অর্থাৎ একজন ধর্ষককে, একজন হত্যাকারীকে রক্ষা করার জন্য আপনারা প্রতিবাদী জনগণের উপর গুলি করছেন। প্রতিবাদী জনগণের উপর গুলি না করে, এই বেটা তোর জন্য এটা হয়েছে, তার উপরে গুলি চালান। আপনার বিরুদ্ধে কে মামলা করবে? একজন ধর্ষককে যদি খুন করা হয়, কে মামলা করবে? একজন হত্যাকারীকে যদি খুন করা হয়, কে মামলা করবে? আপনি রাষ্ট্র চালান, আপনি বা আপনারা রাষ্ট্র চালান, আপনারা নীতি কথা শোনাবেন। কোন সরকার এত ফেরেস্তা ছিল? বাংলাদেশের কোন সরকার ফেরেস্তা ছিল যে সরকার খুন করেনি? বাংলাদেশের কোন সরকার ফেরেস্তা ছিল যে সরকার আইনের বাইরে গিয়ে খুন করেনি? সকল সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী অবৈধভাবে খুন করাতে সম্মতি দিয়েছে। অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেটা বিজিবি বলেন, বিডিআর বলেন, র্যাব বলেন, পুলিশ বলেন, গোয়েন্দা সংস্থা বলেন, কারো না কারো হাতে রক্তের দাগ লেগে আছে। কাদেরকে খুন করেছে? রাজনৈতিক প্রতিপক্ষকে খুন করেছে, নিজেদের স্বার্থ উদ্ধার করতে খুন করেছে, প্রতিপক্ষকে খুন করেছে, অর্থের বিনিময়ে খুন করেছে, অর্থের জন্য খুন করেছে, চাঁদা চাইতে গিয়ে খুন করেছে, ডাকাতি দিতে গিয়ে খুন করেছে। বহু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বহু অপরাধের সাথে জড়িত হয়েছে। অপরাধীকে তারা খুন করেনি, তারা খুন করেছে কি নিরপরাধ মানুষকে। যারা রাজনীতি করে তাদেরকে খুন করেছে, যারা মাথা উঁচু করে দাঁড়াতে পারতো তাদেরকে খুন করেছে। দেশ যে আজকে নেতৃত্ব শূন্যতা ভুগছে, সাহসী শিক্ষিত সন্তানরা আজকে রাজনীতি করতে সাহস পাচ্ছে না। কিসের জন্যে? তারা ইলিয়াস আলী রতন হতে পারে,
এই যে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, যদি ঘটনা সত্য হয়ে থাকে, ভারতের তাকে নির্বাসনে থাকা লাগছে। কেন থাকা লাগছে? উনি গুম হয়েছেন। উনি গুম হয়েছিলেন কোন আইনে? উনি গুম হয়েছিলেন কোন আইনে? কোন আইনি প্রক্রিয়া মেনটেন করে তাকে গুম করা হয়েছে? ইলিয়াস আলী রতন, মাই পলিটিক্যাল কলিগ, ইলিয়াস আলী রতনকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে কোন আইন মেনে করা হয়েছে? তো যারা বা যে ব্যক্তিরা এই গুমের সাথে, খুনের সাথে, হত্যার সাথে, রেপের সাথে জড়িত, অস্ত্রের সাথে জড়িত, মাদক চোরাচালানের সাথে জড়িত, তাদের কি স্পটে গিয়ে যদি আপনি জাস্টিস মেনটেন করেন, আপনাকে কে বাধা দিবে? আপনার বিরুদ্ধে কে কথা বলবে? আর যদি বলেও থাকে, আপনি একটা সরকার চালান না, আপনার বাহিনী নাই, আপনার জনসমর্থন নাই, আপনার জনগণ নাই, আপনাকে সেটা সমর্থন করতে পারে না। আপনি যদি মনে করেন জনগণের আপনার সমর্থন করবে না, আপনার খালি বিরোধিতা করবে, আপনি অকাম যখন করবেন, অকামকে একটু সমর্থন করবেন, তখন আপনাকে জনগণ বিরোধিতা করবে। আপনি যখন হত্যাকারীর পক্ষ নেবেন, তখন জনগণ বিরোধিতা করবে। আপনি রেপকারীকে অর্থাৎ ধর্ষককে যখন বাঁচাতে চেষ্টা করবেন, তখন জনগণ আপনার বিপক্ষে অবস্থান নেবে। কিন্তু একজন ধর্ষকের বিরুদ্ধে যদি আপনি অ্যাডভান্স বিচার ব্যবস্থা, মানে সমস্ত অস্ত্র উইপেন ব্যবহার করে তার বিচারটা নিশ্চিত করেন উইদিন 3 days or 7 days, আমি বলছি 7 days ক্রস কোনো মতেই করা সম্ভব হবে না, সম্ভব না, উচিত না। যেখানে অ্যাডমিটেড এবং ওপেন বোঝা যাচ্ছে যে এই ব্যক্তি এই মেয়েকে খুন করেছে, এই মেয়েকে রেপ করেছে, তার ফাঁসি কার্যকর করতে 7 দিনের বেশি সময় নেওয়ার কোনো কারণ নাই। সকল বিষয়ে আজ আন্দোলন চলছে, সকল জায়গায় আন্দোলন চলছে। কি মিরপুরে বলবো, কি আমার আপনি চিটাগাঙ্গে বলবো, বা নারায়ণগঞ্জে বলবো, ঢাকাতে বলবো, সব জায়গায় রেপ হচ্ছে। রেপ কাদের করছে? 4 বছর, 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর, 15 বছর, বা মানে আন্ডারের যারা, তাদেরকে রেপ করছে। এই রেপের হাত থেকে রক্ষা করার জন্য একটু যদি শক্ত হাতে আপনারা অস্ত্র হাতে এবং সশস্ত্র অবস্থায় এবং জুডিশিয়ারিকে একটু মানে স্মার্টলি ডিল করতে পারেন, তাহলে সমস্যা কোথায় আপনাদের? আপনারা, আমি তো বারবার বলছি, কোন সরকার খুন করেনি? এই দেশে মুসলিমরা যখন এই দেশে আক্রমণ করেছে, খুন করেছে। এই দেশে হিন্দুরা যখন আক্রমণ করেছে, খুন করেছে। এই দেশে ব্রিটিশরা যখন এসেছে, খুন করেছে। 190 বছর তারা খুন করেছে। তাদের কথা আপনি কেন শুনবেন? তারা কি ফেরেশতা ছিল? তারা তো শয়তান ছিল। ব্রিটিশরা 190 বছর দেশ খুন করেছে, তার বিচার করতে পারছেন? পাকিস্তানিরা 71 সালে 30 লক্ষ খুন করেছে, 30 লক্ষ মার্ডার কেস করতে পারছেন? 30 লক্ষ পাকিস্তানিকে খুন করতে পারছেন? 75 সালে খুন হয়েছে না? 81 সালে খুন হয়েছে না? এর সাথে 9 বছরের শাসনের খুন হয়েছে না? পরবর্তী গণতান্ত্রিক সরকারের আমলে খুন হয়েছে না? ক্রস ফায়ার হয়েছে না? কোন খুনের বিচার হয়েছে? কোন খুনের ফাঁসি হয়েছে? বরং আমাদের সাধারণ জনগণ, সাধারণ মানুষ, তাদেরকে প্রতিনিয়ত খুন করা হচ্ছে, সেগুলোর বিচারও করতে পারেননি। একটা পরিসংখ্যানে দেখলাম, প্রতি বছর 4 থেকে 5 হাজার রেপ হচ্ছে। প্রতি বছর যদি 4 থেকে 5 হাজার রেপ হয়, কমপক্ষে 4 থেকে 5 হাজার মানুষ, পুরুষ অথবা অপরাধী 4 থেকে 5 হাজার মানুষকে, মেয়েকে রেপ করেছে। তো সেই 4 থেকে 5 হাজার মানুষকে আপনারা কবে কখন ফাঁসি দিয়েছেন? দিতে পেরেছেন? বুকের ফাটা হয়েছে? বিএনপির হয়েছে, আওয়ামী লীগের হয়েছে, না জাতীয় পার্টির হয়েছে? সব পার্টি হিজড়া, সব পার্টি আসামের পক্ষে নাই। আর আসামের পক্ষে বড় বড় লয়ার দাঁড়ায়, বিক্রমের পক্ষে তো কেউ দাঁড়ায় না। আজকে রেপ হচ্ছে, কালকে মিছিল হচ্ছে, পরশু স্লোগান হচ্ছে, তারপরে তো অপরাধ হচ্ছে, হরতাল হচ্ছে, সব ভুলে যাচ্ছে। তারপর আবার একটা ঘটনা ঘটছে, সেই ঘটনার ডামাডোলে সবাই ভেসে যাচ্ছে, প্রকৃত অপরাধী জেলখানায় যাচ্ছে। আরে বাবা, আজকে অপরাধ হয়েছে, 7 দিনের মধ্যে বিচার করতে পারছেন না, বিচার করছেন 17 বছর পরে, রায় কার্যকর করছেন 25 বছর পরে, জামিনের আসামে চলে আসছে, পালাই যাচ্ছে। রায়ের রেশিও কি জানেন? 100টা রেপ হলে 3টা বিচার হয় না, 97টা খালাস পায়। এবং এই যখনই ত্বরান্বিত বিচার ব্যবস্থা চালু না করতে পারবেন, যখনই দীর্ঘায়িত হবে, তখন সেটা আপোষ হয়। আপোষের জন্য বাংলাদেশ জন্ম হয়নি, আপোষের জন্য বাংলাদেশের এই জুডিশিয়ারি জন্ম হয়নি। সংগ্রাম করে বাংলাদেশের জুডিশিয়ারিকে স্বাধীন করার চেষ্টা করা হচ্ছে, সংগ্রাম করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। যুগে যুগে রক্ত ঝরেছে, সাধারণ মানুষের ঝরেছে, সেনাবাহিনীর ঝরেছে, আর্মির ঝরেছে, পুলিশের ঝরেছে, বিজিবির ঝরেছে। আর আপনারা একজন অপরাধীর রক্ত ধরাতে এত দেরি নিচ্ছেন, এত দেরি করছেন, এত সময় নিচ্ছেন। আজকে আইনমন্ত্রী এক কথা বলে, স্বরাষ্ট্রমন্ত্রী আর এক কথা বলে। আরে আমাদের আইন শিখানো লাগবে না। স্বরাষ্ট্রমন্ত্রী না কোন মন্ত্রীর জন্য বলছে সকলের আইন জানা দরকার? অবশ্যই সবাই আমরা আইন জানি, এটা আইন জানি। একজন যে রেপ করেছে তার ফাঁসি হবে, একজন যে খুন করেছে তার ফাঁসি হবে। আমি যদি আপনি জানেন প্রকৃত যারা অপরাধী, যারা অ্যাডমিট করছে, তাদেরকে দিতে সমস্যা কোথায়? এটাকেই আমি বলছি হট জাস্টিস সিস্টেম, হট জুডিশিয়াল সিস্টেম, স্পট জুডিশিয়াল জাস্টিস।
এবং এটা করতে হবে ডেডলি, ব্লাইন্ডলি, শার্পলি, ডার্কলি। কেন? এত যদি চারিদিকে আপনি দেখেন, আপনি একটা হিজড়া, আপনি বিচার করতে পারবেন না। চোখ মুখ বন্ধ করে আপনি বিচার করবেন। আপনি যখন বিচার করবেন, হাইকোর্ট খালাস দিবে অথবা জামিন দিবে। জামিন দেওয়ার পরে কিছুদিন পরে কনফার্ম করবে, সুপ্রিম কোর্টে গিয়ে একটা খালাস দিবে। এবং হাইকোর্টে বড় বড় লয়ার বসে আছেন, সুপ্রিম কোর্টে বড় বড় লয়ার বসে আছে। একজন অপরাধীকে কিভাবে বাঁচাতে হয় এর জন্য ডিসিশন আনবে পাকিস্তান থেকে, ভারত থেকে, ইংল্যান্ড থেকে, যুক্তরাষ্ট্র থেকে, বাংলাদেশ থেকে, ডিএলআর, এমএলডি, মানে কত আইন, আইনের বাইরে বহু আইন, যুক্তি, তর্ক, হিসাব নিকাশ সব কিছু মিলায় আসামি খালাস করবে। কিসের জন্য জানেন? টাকা, টাকা, টাকা। এই তোতা পাখিদের হাতে টাকা না গেলে তো কথা বলে না। সবচেয়ে বড় বড় লয়ার সবচেয়ে বড় বড় ইনকাম করে কি? তারা বড় বড় জ্ঞানী না, বড় বড় টাকা পেয়ে তারা ধনী। বড় বড় টাকা পেয়ে, বড় বড় অঙ্কের টাকা পেয়ে তারা ধনী হয়েছে। আর ন্যায় বিচার বাংলাদেশ থেকে চিরতরে বিতাড়িত হয়েছে। তো প্রতি বছর যদি 4,000 থেকে 5,000 রেপ হয়, আপনি আমাকে এখন পরিসংখ্যান দেন প্রতি বছর 4 থেকে 5,000 ফাঁসি হচ্ছে কিনা। প্রতি বছর যদি 10,000 খুন হয়, সেই প্রতি বছর 10,000 খুনের পরিণতিতে 10,000 খুনির ফাঁসি হচ্ছে কিনা। প্রতিনিয়ত অস্ত্র ধরা পড়ছে, অস্ত্রধারীদের যাবজ্জীবন হচ্ছে কিনা। প্রতিনিয়ত মাদক ধরা পড়ছে, যাবজ্জীবন হচ্ছে কিনা। মাদক চোরাচালানদের ফাঁসি হচ্ছে কিনা। কিচ্ছু হচ্ছে না, কচু হচ্ছে না। কোথায় কোন জুডিশিয়ারি, কোথায় এত আইন শিখাইছে আপনাকে? আমি তো বলছি, যুগে যুগে হত্যা হয়েছে, সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে, নিষ্পাস মানুষকে হত্যা করা হয়েছে, সাধারণ সেনাবাহিনীকে হত্যা করা হয়েছে, গুহার মধ্যে হত্যা করা হয়েছে, চারিদিকে ক্যান্টনমেন্ট ঘিরে হত্যা করা হয়েছে, রাজারবাগ পুলিশ হত্যা করা হয়েছে, 30 লক্ষ লোককে হত্যা করা হয়েছে, 2.5 লক্ষ মামরের ইজ্জত গেছে। পুরো বিচার হয়েছে দেশে। জুডিশিয়ারিকে মানতে হবে। আজকে আপনি ব্রিটিশ সিস্টেম মানবেন একবার, আপনি আমেরিকান সিস্টেম মানবেন একবার, আপনি অ্যারাবিক সিস্টেম অর্থাৎ পুরাণিক সিস্টেম মানবেন একবার। না, বাংলাদেশে হবে বাংলাদেশের সিস্টেম। প্রয়োজনে আইন চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে হবে কি? বাংলাদেশের মানুষের নীতি, নৈতিকতা, চরিত্র, আচরণ, অপরাধের ধরন এইগুলি দেখে সে আইন চেঞ্জ করতে হবে। ব্রিটিশরা ব্রিটিশের মতো অকাম করে এখন ভদ্রলোক হয়েছে, আমেরিকানদের মতো অকাম করে ভদ্রলোক হয়েছে। আর সৌদি আরব আগেও অকাম করতো, এখন অকাম করে। আমার কোরআন হাদিসের বিরুদ্ধে একটা শব্দ বলতে আমি রাজি না, কিন্তু কোরআন হাদিসে যে বিষয়টা আসছে সেটা এক্সক্লুসিভলি তাদের জন্য সবচেয়ে বেশি প্রযোজ্য। আর কোরআন হাদিসকে ইগনোর না করে, কোরআন হাদিসকে স্যালুট করে, সম্মান করে, শ্রদ্ধা জানিয়ে তা একটু থেমে যায়। কোরআন হাদিসে কি বলা হচ্ছে? হত্যাকারীকে প্রস্তুত নিক্ষেপ করে খুন করতে হবে, তাই তো? এরকমই তো কিছু। হত্যাকারী অথবা হত্যাকারীকে কতল করতে হবে, আর এই ধর্ষণকারীকে কি করতে হবে? প্রস্তুত নিক্ষেপ করে খুন করতে হবে। অর্থাৎ ধর্ষকেরও খুন, হত্যাকারীরও খুন। এই দেশে আপনি খুন করেন, ধর্ষককে খুন করেন, মার্ডার কেসের আসামিকে খুন করেন, কোন প্রক্রিয়া করবেন? দিস administration, this judiciary, this government shall determine it. Not the political parties or not the government of America, USA or your European Union or Saudi Arab or India shall determine it. They shall never impose the decision. We will decide because আমরা স্বাধীন দেশের নাগরিক। আমরা স্বাধীনভাবে আইন প্রণয়ন করব। আমার দেশকে কিভাবে শাসন করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, অপরাধীদের নিয়ন্ত্রণ করতে হবে, ভিকটিমদের বিচার করতে হবে, সেই সিদ্ধান্ত আমরা নিব। কিভাবে নিব? প্রচলিত আইনকে যদি বারবার সংশোধন করা লাগে, আপ টু ডেট করা লাগে। গতকালকে অ্যামেন্ড করেছি, ওটা হয়নি, আজকে অ্যামেন্ড করবো। আজকেরটা কালকে প্রযোজন নেই, কালকে অ্যামেন্ড করবো। কালকেরটা কালকে যদি প্রযোজন হয়, দরকার নতুন আইনের জন্ম দেব। আমার দেশে সংসদ আছে একটা, তারা সে আইন প্রণয়ন করবে। আমার দেশে যথেষ্ট আইন প্রণেতা ল ডিপার্টমেন্টের ছাত্র, আইনমন্ত্রী ল ডিপার্টমেন্টের ছাত্র, স্বরাষ্ট্রমন্ত্রী ল ডিপার্টমেন্টের ছাত্র, ইদানিং শোনা যাচ্ছে আপনাদের প্রধানমন্ত্রী ল ডিপার্টমেন্টের ছাত্র। তাহলে কি বেসিক লটা তারা জানে? বেসিক লটা তারা জানে। তো দে মাস্ট নো হাউ টু অ্যামেন্ড দ্য ল, দে মাস্ট নো হাউ টু ক্রিয়েট দ্য ল, দে মাস্ট নো how to make law again and again, or they must know how to cancel the previous old law. আমি ব্রিটিশ আইন মানবো, আমি পাকিস্তানের আমল আইন মানবো, আমি কোরআনিক আইন মানবো, আমি সৌদি আরবের আইন মানবো, আমি শরিয়া আইন মানবো। মানবো নাকি? আমি সব আইন মানবো। সবার আগে মানবো
বাংলাদেশের সংসদ সদস্যরা যে আইন প্রণয়ন করবে আমাদের জন্য, আমার দেশ শাসনের জন্য, এই অপরাধীদের নিশ্চিহ্ন করার জন্য, এই অপরাধ দমনের জন্য, এই অপরাধ কমানোর জন্য, এই দেশ শাসনের জন্য, এই দেশের মানুষের ভালোর জন্য, সেই আইন আমি মানব। এত আইন তো মানার দরকার নাই। ব্রিটিশরা কি বললো সেটা আমার জানার দরকার নাই। ব্রিটিশরা কত পাপিষ্ট সেটা আমরা জানি। পাকিস্তানি কি বললো সেটা আমার জানার দরকার নাই। তারা কত অন্যায় করেছে সেটা আমরা জানি। ভারতের ইঙ্গিত নেওয়ার দরকার নাই। ভারত শাসন করুন, ভারতে কি ঘটে সেটা আমরা প্রতিনিয়ত জানি। আর আমেরিকা সবচেয়ে সভ্য দেশ, সেখানেও কি হয় সেটাও আমরা জানি। আমরা কাউকে ফলো করতে চাই না। আমরা কাউকে ফলো করতে চাই না। আমরা আমেরিকারও গোলাম হতে চাই না, পাকিস্তানেরও দালাল হতে চাই না, ভারতেরও দালাল হতে চাই না। আমরা বাংলাদেশের দালাল হব, আমরা বাংলাদেশের জনগণের দালাল হব। আমরা বাংলাদেশের জনগণকে কিভাবে রক্ষা করতে হয়, আমার মা বোনকে কিভাবে, মা বোনের ইজ্জত রক্ষা করতে হয়, আমার বাংলাদেশের রাজনীতিবিদদের কিভাবে রক্ষা করতে হয়, সাধারণ মানুষকে কিভাবে রক্ষা করতে হয়, সেই সিদ্ধান্ত আমরা সংসদে বসে নিব। এর যদি ব্যত্যয় ঘটে আপনাদের অবস্থা কিন্তু ভালো হবে না। আপনারা আজ ক্ষমতা পেয়েছেন, ক্ষমতা অ্যাপ্লাই করেন। কিভাবে করবেন? স্ট্রং হ্যান্ডে করেন। কোনো দুর্বলতা এখানে সহ্য করবেন না। আপনাদের দুর্বলতা আমরা সহ্য করবো না জনগণ হিসাবে। কেননা আপনাদের দুর্বলতা অপরাধীদের সফলতা। আপনারা 3 মাস হয়নি ক্ষমতায় আসার, কোথায় নিয়ে যাচ্ছেন দেশকে? ভেবাচাকা করে ফেলছেন, তালগোল পাকাই ফেলছেন। হোয়াট ইজ দিস? শাসন করার যদি শক্ত হাত না থাকে কি করবো? আপনাকে এখন তো শাসন ছাড়তেও বলতে পারছি না। ইউ আর নট কোয়ালিফাইড না, বাট ইভেন দেন ইউ আর ইলেক্টেড। আপনাকে এই অবস্থায় চালাতে হবে। পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত, পরবর্তী সরকার না আসা পর্যন্ত আপনাকে চালাতে হবে। আপনি সারেন্ডার করে পালাবেন, চলে যাবেন, আপনাকে লোকে বেঈমান বলবে, মুনাফিক বলবে। পারিস না বেটার নিস কেন? সরকারে যেই আছেন, দায়িত্বশীল পদে যেই আছেন, বিচার বিভাগ প্রশাসনে যারাই আছেন, আমি চাই, আমি যে নীতির কথা বললাম এটা আমি পণ্ডিত না, আমি এত বড় আইন প্রণেতাও না, আইন বিশেষজ্ঞও না, বাট আই হ্যাভ দ্যাট কমন সেন্স। I have that common sense. I am man of this soil. আমি জানি দেশের কোথায় কি অপরাধ হয় এবং কোন অপরাধীকে কিভাবে শায়েস্তা করতে হয়। Yes, I do know it. আমি বিচার বিভাগে ছিলাম, অ্যাট দ্য সেম টাইম আমি গ্রামে থাকতাম। আমি পলিটিশিয়ানদের সাথে মিশেছি, আমি নন পলিটিশিয়ানদের সাথে মিশেছি, আমি ব্যুরোক্র্যাটদের সাথে মিশেছি, আমি আর্মি অফিসারদের সাথেও মিশেছি। সব জায়গায় আমি বুঝেছি। সব যুগে যুগে আমরা শুধু হতাশ হয়ে ফিরে এসেছি। আজকে হতাশার দিন শেষ। আজকে সবাই মেরুদণ্ড শক্ত করে দাঁড়ান, মেরুদণ্ড শক্ত করে দাঁড়ান। কমপক্ষে ন্যায় বিচারটা নিশ্চিত করেন। রাখেন আপনার খাল কাটার যুগ এটা না। খাল কাটা নিয়ে অন্যদিন আর কথা বলবো। আগে ন্যায় বিচার নিশ্চিত করেন। আবার টানটা মনে রাখবেন, স্পট জাস্টিস, হট জাস্টিস, শর্ট জাস্টিস, ডেড জাস্টিস অ্যান্ড ডার্ক জাস্টিস, দিস ইজ মাই রুল, ইউ আর টু ইমপ্লিমেন্ট ইট। থ্যাংক ইউ।